গ্রুপে একটা এসএমএস দেন। আচ্ছা, আপনারা বলেন তো, জিআর মামলা পরিচালনা করেন কে? থানা। পুলিশ অফিসার। আচ্ছা, আর সিআর মামলা? সিআর মামলা হয়েছে ম্যাজিস্ট্রেট। মাথা গেছে আপনার? ও স্যার স্যার পিপি করে না স্যার, পিপি? হ্যাঁ, পিপি। ও আচ্ছা, আমরা দায়রা আদালতের বিচার ব্যবস্থাতে আমরা চলে যাব। এটা যেহেতু মানে জাস্ট একটু সংক্ষেপে আলোচনা করে চলে যাব, তারপর হচ্ছে আমরা সামনে মুভ করব। যেহেতু আমরা বিচার ব্যবস্থা আমরা একটু পড়েছি, এই ম্যাজিস্ট্রেট আদালতের বিচার আর হচ্ছে দায়রা আদালতের বিচার প্রায় সেম। দেখেন, এই দায়রা আদালতে আপনার মামলা পরিচালনা করবেন পিপি। তারপরে হচ্ছে এই ফরিয়াদি কর্তৃক, মানে যে হচ্ছে বাদী মামলার, সে বাদী হচ্ছে আপনার তার বক্তব্য পেশের মাধ্যমে মামলা শুরু হয়ে যাবে। এইটার পাশাপাশি দেখেন, এই 265 গোয়াতে দায়রা আদালতের নিকট যদি আসামি হাজির হওয়ার, বাদী হাজির হওয়ার পরে তার জবানবন্দি গ্রহণ, কাগজপত্র নথি পরীক্ষা করার পরে ম্যাজিস্ট্রেটের যদি মনে হয় মামলাটা আমলে নেওয়ার মতো কোনো এলিমেন্টস নাই, তাহলে মামলাটা কি করবেন, আসামিকে অব্যাহতি প্রদান করবেন বা খারিজ করে দিবেন। আমার গত দিনের একটা মামলা, আমি ফাইলিংয়ে গেছি, আমি ফাইলিংয়ে যাওয়ার পরে আমার মামলার ফুল মেরিট রয়েছে, ফুল ঘটনা সত্য, কাগজপত্র ওকে, ফুল মেরিট রয়েছে। মেরিট থাকার পরে ম্যাজিস্ট্রেট আসামিকে পরীক্ষা ভালো করে করে নাই, টোটালি পরীক্ষা করে নাই, কাগজপত্র ভালো করে যাচাই বাছাই না করে তার কেন কি হবে যে কি মনে হইলো বুঝলাম না, একদম ডাইরেক্ট সরাসরি খারিজ করে দিল মামলাটা। প্রথমে তদন্ত দিতে যাবে, তদন্ত পরে সিলি একটা ম্যাটারে সে অসন্তুষ্ট হয়ে মামলাটা খারিজ করে দিছে, একদম ফার্স্ট হেয়ারিংয়ে। তো আমরা তো অ্যাডভোকেট, আমাদের মামলা কীভাবে দায়ের করাইতে হয় আমরা ভালো করে জানি, সো সেটা করাবো। ঠিক আছে, সুতরাং আমরা তো দেখেন প্র্যাকটিসের অনেকগুলো ধারা আছে, যারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে হবে এবং সিস্টেম জেনে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের অনেকগুলো ধারা আছে। একজন বিচারক একটা মামলা খারিজ করে দিল ফার্স্ট হিয়ারিংয়ে, মামলা শেষ হয়ে গেল? মোটেই না। আর অনেক ওয়ে আছে, ওই অনেক ওয়ে দ্বারা হচ্ছে সেই মামলা দায়ের করানোর যাবে। ঠিক আছে, তাহলে আমরা ফরওয়ার্ডিংয়ে মুভ করি। তাহলে আদালতের কাছে যখন একটা মামলা নিয়ে আসলো, দায়রা জজের কাছে নিয়ে আসার পরে যখন ওই জবানবন্দি নিবে, মামলার কাগজ দেখবে, নথি দেখবে এবং সাক্ষ্য প্রমাণ দেখার পরে দায়রা জজের নিকট যদি প্রতীয়মান হয় যে মামলায় অগ্রসর হওয়ার মতো কোনো এলিমেন্টস বা গ্রাউন্ডস নাই, তখন হচ্ছে আসামিকে অব্যাহতি প্রদান করবেন, মামলাটা খারিজ করে দিবেন। এটা হচ্ছে 265 গতে। 265 ঘতে চলে যাবেন, এখানে দায়রা আদালত কর্তৃক চার্জ গঠন। এটা হচ্ছে 265 গতে হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক অব্যাহতি দিবেন। আর আপনি যখন অব্যাহতির আবেদন করতে পারবেন সেটা হচ্ছে এই 265 ঘতে কি করতে পারবেন, অব্যাহতির আবেদন করতে পারবেন যে এই মামলাতে আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে বা এই মামলার ঘটনার সাথে আপনি জড়িত নয়, আপনি জড়িত নয়। যখন আপনি জড়িত হবেন না
তখন কি হবে? তখন এই মামলাতে আপনি এই দায়রা জজের নিকট অব্যাহতির আবেদন করতে পারবেন। যখন অব্যাহতির আবেদন করতে পারবেন, তখন ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয়, আপনাকে এই 265 ঘতে এই দায়রা জজ কী করতে পারেন? আপনাকে অব্যাহতি দিতে পারেন। আপনারা জানেন যে 242-এ হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট অব্যাহতির আবেদন করতে হয়, আর 265 ঘতে হচ্ছে দায়রা জজের নিকট অব্যাহতির আবেদন করতে হয়। তারপরে দেখেন 265-র ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, অব্যাহতি দিলে কি মামলাটি খারিজ হয়ে যাবে? অব্যাহতি দিলে পারে মামলা থেকে অব্যাহতির অব্যাহতি আবেদন করলে কি মামলা বলে শোনেন, অব্যাহতি দেয় কখন আর হলো খালাস দেয় কখন? অব্যাহতি বলতে বোঝাচ্ছে ডিসচার্জ। অব্যাহতি দেয় হচ্ছে চার্জ গঠনের আগে। অব্যাহতি দেয় হচ্ছে চার্জ গঠনের আগে। কেউ যদি মামলা, ম্যাজিস্ট্রেট যদি মামলা থেকে যদি অব্যাহতি দেয়, তাহলে আপনি রিভিশন করতে পারবেন। আর যদি খালাস প্রদান করে দেয়, তাহলে আপনি আপিল করতে পারবেন। আর খালাস দেয় সাধারণত চার্জ গঠনের পরে, আর চার্জ গঠনের আগে দেয় হচ্ছে অব্যাহতি। ক্লিয়ার? ফারজানা হক। ফারহানা হক। জি ভাইয়া। হ্যাঁ, ফারহানা হক। জি ভাইয়া, ফারহানা হক। আচ্ছা আচ্ছা, ঠিক জি আছে। জি ভাইয়া। ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, আমরা আশা করি ধরে নিচ্ছেন ক্লিয়ার হয়েছেন। তারপর দেখেন, এই চার্জ গঠনের সময় আপনি অব্যাহতির আবেদন করলেন, ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হলো না, আপনার অব্যাহতি দিল না, তখন ম্যাজিস্ট্রেট কি করবেন বা বিচারক চার্জ গঠন করবেন। চার্জ গঠন করার পরে তখন ম্যাজিস্ট্রেট এই আসামির কাছে শুনবেন আপনি কি দোষী, আপনি কি দোষী না আপনি নির্দোষ। তখন উনি কি বলবেন? আমি নির্দোষ। আর যদি ভুল করবে বা যে কোনোভাবে যদি বলে ফেলে আমি দোষী, তাহলে সাথে সাথে কি করবেন? রায় ঘোষণা করে দিবেন। সাথে সাথেই রায় ঘোষণা করে দিবেন। ঠিক আছে? তারপরে দেখেন 265 ফরিয়াদির সাক্ষ্য উপস্থাপনের তারিখ নির্ধারণ। আসামি দোষ স্বীকার না করলে আদালত ফরিয়াদির পক্ষকে সাক্ষ্য উপস্থাপন করার জন্য একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। ওই তারিখে তাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিবেন এবং পরবর্তীতে সাক্ষী উপস্থাপন করবেন। 265 ফরিয়াদি কর্তৃক সাক্ষ্য প্রমাণ উপস্থাপন। তারপরে 265 বর্গের যাতে খালাস প্রদান। এই যে 245-এ বলতেছে ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক খালাস, আর 265-র বর্গের যাতে বলতেছে হচ্ছে দায়রা আদালত কর্তৃক খালাস। দেখেন, ফরিয়াদি কর্তৃক উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে আসামিগণ কোনো অপরাধ করে নাই, কোনো অপরাধ করে নাই, যদি দেখে যে অপরাধ করে নাই, তাহলে কি হবে? তাকে হচ্ছে খালাস প্রদান করবেন। তারপর দেখেন 265 বর্গের জ আসামির সাক্ষ্য প্রমাণ গ্রহণ এবং আত্মপক্ষ সমর্থনের জন্য আহ্বান দিবেন। এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করার পরে যদি ম্যাজিস্ট্রেটে মনে হয় যে না দোষ করেছে, তখন হচ্ছে এই ম্যাজিস্ট্রেটের কি করবেন? দায়রা জজ কি করবেন? এই আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য হচ্ছে কি করবেন? সুযোগ দিবেন। 342 আত্মপক্ষ সমর্থনের জন্য বা ছাপাই সাক্ষী দেওয়ার জন্য আহ্বান জানাবেন। আমরা 342-তে যাবো, আমরা গেলে পরে তখন বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তারপরে দেখেন, তারপরে চলে আসতেছে 265 ইঙ্গো। এখানে আর্গুমেন্ট। এই দেখেন, একটা মামলার ধাপ আছে, যখন সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যাবে তখন কি হবে? আর্গুমেন্ট চলে আসবে। তখন হচ্ছে এই পুরো মামলার ঘটনার উপর ডিপেন্ড করে বাদী পক্ষের আইনজীবী এবং বিবাদী পক্ষের আইনজীবী হচ্ছে কি করবেন? আর্গুমেন্ট করবেন। বাদী পক্ষের আইনজীবী হচ্ছে আপনার আর্গুমেন্টে তার উপস্থাপিত বক্তব্য পেশ করবেন যে আসামি দোষ করেছে, সেই দোষ করার আলোকে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। আর আসামি পক্ষের অ্যাডভোকেট করবেন যে আমার আসামি দোষ করে নাই এবং কেন কেন করে নাই তার ডকুমেন্ট উপস্থাপন করবেন বা ডকুমেন্ট শো করে বক্তব্য উপস্থাপন করবেন। তাহলে এইটার উপর ডিপেন্ড করে পরবর্তীতে কি করবেন বিচারক? এই সাক্ষ্য প্রমাণ, আর্গুমেন্ট, তারপরে হচ্ছে আপনার রায় ঘোষণা করবেন। তারপর দেখেন 265 এই যুক্তিতর্ক শোনার পরে ম্যাজিস্ট্রেট যদি মনে করে আসামি দোষ করেছে, তাহলে তাকে কি করবেন? কারাদণ্ড দিবেন। আর যদি মনে করে যে দোষ করে নাই,
তাহলে তাকে কী করবেন, খালাস দিবেন। তাহলে আমরা একটা পাইলাম যে 265 বর্গের জতে প্রাথমিক অবস্থাতে যদি দেখে যে দোষ করে নাই তাহলে খালাস করতে পারবেন। তারপরে সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরে, ছাপাই সাক্ষী নেওয়ার পরে, আর্গুমেন্টের পরে যদি দেখে যে আসামি দোষ করে নাই, তখন আসামি খালাস প্রদান করতে পারবেন। আর যদি মনে করে যে দোষ করেছে বা অপরাধ করেছে, তাহলে তাকে কারাদণ্ড দিতে পারবেন। এটাই হচ্ছে আপনার এই দায়রা জজ কোর্টের বিচার ব্যবস্থা। দায়রা জজ কোর্ট বিচার করেন কত দিনের মধ্যে, বা কত দিনের মধ্যে বিচার করতে হয়? 300, 200, ম্যাজিস্ট্রেট কোর্ট হচ্ছে 180 দিনের মধ্যে। দায়রা জজ কত দিনের মধ্যে? মনে নাই কারো? ম্যাজিস্ট্রেট কোর্ট হচ্ছে 180 দিন, আর দায়রা জজ কোর্ট 360 দিনের মধ্যে। হ্যাঁ, এ হচ্ছে আপনার এই দায়রা জজ কোর্টের বিচার পদ্ধতি। তারপরে আমরা চলে যাব হচ্ছে 337 ধারাতে। 337 ধারাতে আমাদের মাঝে যে ধারাগুলো আছে, এই ধারাগুলো বাতিল করা হয়েছে। এই জন্য আমাদের আর এগুলো পড়া লাগবে না। দেখেন, 337 ধারাতে আমরা সাক্ষ্য আইনে কি পড়েছি? কনফেশন। সাক্ষ্য আইনে পড়েছি কনফেশন। এখন দেখেন, কনফেশন, দুষ্কর্মের সহযোগীর ক্ষমা প্রদর্শন। এই যে অ্যাপ্রোভার কাকে বলে? অ্যাপ্রোভারের বাংলা হচ্ছে রাজসাক্ষী। একটা মামলাতে অনেকগুলো আসামি আছে বা 10 জন আসামি আছে, কিন্তু ওই মামলা প্রমাণ করার জন্য কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না। তখন ওই 10 জনের মধ্যে থেকে তাদেরকে অফার করা হয়, আপনারা যদি দোষ স্বীকার করেন বা কিভাবে অপরাধ সংগঠন করেছেন সেটা যদি প্রকাশ করেন, তাহলে আপনাদের ক্ষমা করে দেওয়া হবে। এখন এই 10 জনের মধ্যে একজন বললো যে ঠিক আছে, আমি রাজসাক্ষী হব, আমি সত্য প্রকাশ করে দিব। তখন ওই ব্যক্তি যদি সত্য প্রকাশ করে, তাহলে সেটার উপর ভিত্তি করে ওই যে 9 জন আছে তাদেরকে কি করা যাবে? শাস্তি প্রদান করা যাবে। এবং যে ব্যক্তি দোষ স্বীকার করেছে তাকে ক্ষমা প্রদর্শন করতে হবে। এটা হচ্ছে আপনার এই কনফেশন বা দুষ্কর্মের সহযোগীর ক্ষমা প্রদর্শন। এইটা আপনার 10 বছর পর্যন্ত কারাদণ্ড, দণ্ডনীয় অপরাধ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আপনার এটা গ্রান্টেড হয়। এখন দেখেন, এই দুষ্কর্মের সহযোগীর ক্ষমা প্রদর্শন করতে পারেন হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আর হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এটা হচ্ছে 337 ধারা অনুযায়ী। তারপর দেখেন, যে আদালত ক্ষমা প্রদর্শনের নির্দেশ প্রদান করতে পারেন, এই যে ক্ষমা প্রদর্শন করবে হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর ক্ষমা প্রদর্শনের নির্দেশ প্রদান করবেন হচ্ছে আপনার দায়রা জজ কোর্ট। কাকে দিবেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আদেশ দিবেন, নির্দেশ দিবেন। দেন তারা হচ্ছে কি করবেন? এই 338 ধারা অনুযায়ী ক্ষমা প্রদর্শন করবেন। তারপর দেখেন, 339 ধারাতে বলতেছে দুষ্কর্মের সহযোগীর জন্য যে তথ্য প্রকাশ করেছে, সাক্ষী দিছে, সেই ব্যক্তি যদি মিথ্যা কোনো সাক্ষী দেয়, তাহলে তারও বিচার করা যাবে। তার বিচার করা যাবে হচ্ছে 339 ধারাতে। 339 ধারাতে সে যদি মিথ্যা সাক্ষ্য প্রদান করে, তাহলে তার বিচার করা যাবে। এখান থেকে আপনারা জাস্ট ধারাগুলো একটু মনে রাখবেন। বিশেষ করে 337 ধারাটা একটু গুরুত্বপূর্ণ বেশি। তারপর হচ্ছে 338টা একবার 2বার রিডিং পড়বেন, তবে 337টা একটু বেশি করে পড়বেন। তারপরে 339-এ চলে যাবেন। 339 দুষ্কর্মের সহযোগী বিচারের কথা বলা আছে। এখন কথা হচ্ছে 339, এই 339-এর কথা বলা হচ্ছে দুষ্কর্মের সহযোগীর বিচার পদ্ধতি।
বিচারিক আদালত তার বিরুদ্ধে অভিযোগ শুনানির পূর্বে তাকে প্রশ্ন করবে যে সে শর্তভঙ্গ করেছে কি না, শর্তভঙ্গ করেছে কি না। এক্ষেত্রে উক্ত ব্যক্তি যদি আদালতকে সন্তুষ্ট করতে পারে তাহলে তো আর বিচার করলো না, না করলে তারপর হচ্ছে তার বিচার করবেন। আর 339-এর খতে বলতেছে আসামির অনুপস্থিতিতে বিচার, আসামির অনুপস্থিতিতে বিচার। প্রথমে সমন দিবেন, তারপরে হচ্ছে ওয়ারেন্ট দিবেন, তারপরে হুলিয়া জারি করবেন, তারপরে সম্পত্তি ক্রোক করবেন। তারপরেও যদি কোনো ব্যক্তিকে হাজির করা না যায় তখন হচ্ছে তার অনুপস্থিতিতে কি করা যাবে, বিচার করা যাবে, যেটা বলা আছে 339-এর খ ধারাতে, 339-এর খতে। অনুপস্থিতিতে বিচার কত ধারাতে বলা আছে, এইটা আপনার কত ধারাতে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এখানে কয়টা পত্রিকায় দিতে হবে, যে কোনো 2টা বহুল্য প্রচলিত বাংলা পত্রিকায় হচ্ছে কি করতে হবে, আপনার স্যার ওইটা সংশোধন হয়েছে, বিজ্ঞপ্তি ওইটা প্রকাশ এখন করতে একটা। হবে। একটা যে কোনো একটা বাংলা পত্রিকাতে আপনার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে 239-এর ক। এখান থেকে মাত্র 2টা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে। একটা হচ্ছে আপনার 3টা প্রশ্ন আসবে। একটা হচ্ছে অনুপস্থিত বিচার পদ্ধতি কত ধারাতে বলা আছে, কত দিনের সময় দিবেন, 30 দিনের সময় দিবেন। আর হচ্ছে কয়টা বহুল্য বাংলা পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার বিধান আছে, একটা। তাহলে এখান থেকে মোট 3টা এমসিকিউ আছে, এর বাইরে আর কোনো এমসিকিউ নাই, তবে 3টা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। বিচার নিষ্পত্তির সময়সীমা, এটা কি সংশোধন হয়েছে? আগে ছিল হ্যাঁ স্যার, ম্যাজিস্ট্রেট ওটা কর্তৃক সংশোধন। 180 দিন আর দায়রা জজ কর্তৃক ছিল 360 দিন। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আজকে 340-এর আগ পর্যন্ত পড়লাম। কালকে হচ্ছে আপনাদের পরীক্ষা আছে, পরীক্ষা নিব আমি। আজকে যে পরীক্ষা ছিল সেটা আগামীকাল নিব। সুতরাং হচ্ছে আপনারা সে অনুযায়ী কি করবেন, আপনারা হচ্ছে প্রস্তুতি নিয়ে কালকে পরীক্ষা দিবেন। আপনাদের ঈদের পরপরই পরীক্ষা হবে, সুতরাং আপনারা হচ্ছে অধিক গুরুত্ব সহকারে হচ্ছে আপনারা কি করবেন, পড়ালেখা করবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য।